চোখের সামনে চলে গিয়েছেন অনিল বিশ্বাস, জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী এবং বুদ্ধদেব ভট্টাচার্য। কমিউনিস্ট আন্দোলনের যারা অন্যতম আইকন, সবাইকেই খুব কাছ থেকে দেখেছেন। বলতে গেলে সবাই প্রায় আত্মীয়ের মতো। তিনি আর কেউ নন, রমলা চক্রবর্তী। আমরা তার সঙ্গে কথা বলবো। অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে তিনি এনকেটিভি বাংলার ক্যামেরার সামনে বসেছেন। রমলাদি, নমস্কার। আপনি কমিউনিস্ট আন্দোলনের যারা অন্যতম আইকন, তাদের সবাইকে খুব কাছ থেকে দেখেছেন। যিনি চলে গেলেন তিনি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে, রাজনীতি জগতের অন্যতম পুরোধা। এটা বলতে খারাপ লাগছে, আপনার অনুভূতি কেমন? তবু যদি আপনার মনে হয় কিছু বলবেন, আমাদের জানান। একটা আত্মীয় বিয়োগের যে যন্ত্রণা, ব্যথা, আজকে অত্যন্ত ব্যথিতভাবে সেটা কি অনুভব করছি। কারণ আমাদের পার্টি, আমাদের দল, আমাদের সব কিছুতেই আমরা এত ঘনিষ্ঠ এবং আপন যে সেই ক্ষেত্রে, এবং বিশেষ করে যেহেতু দীর্ঘদিন প্রায় 6 দশকই হবে, কারণ 60-এর দশকের একেবারে গোড়ার থেকে আমার সাথে বুদ্ধ ভট্টাচার্যের পরিচয়। ফলে হচ্ছে যে আজকে তার এই চলে যাওয়াটা মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। প্রিয়জন তারা তো চলে যায়, এক এক করে যাবে। বুদ্ধদার সম্পর্কে রাগী যে কোন অসুস্থ হয়েছিল সেই সময়কালে একটা খুব সাংঘাতিক কঠিন সময় গেছে। সেই সময় আমরা একটা মানসিক প্রস্তুতি ছিল যে চলে গেল হাসপাতাল থেকে, কিন্তু এই যাওয়াটাও একটু হঠাৎ হয়ে গেল, একেবারেই মানে মনে হয় বিনা নোটিশে। 2-1 দিন আগ অব্দিও যে শরীরের কোনো বিশেষ অবনতি হয়েছে এটা অন্তত আমি জানতাম না। ফলে আজকে সকালে অনেকের মতনই আমার কাছেও বিষয়টা হঠাৎই এসেছে। আমরা দেখেছি উনি পাম এভিনিউর 2 কামরার বাড়িতে থাকতেন, অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। আপনি 60-এর দশক থেকে চেনেন, সেই প্রেসিডেন্সি কলেজে উনি পড়তেন। আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আপনার চেয়ে মাত্র 2 বছরের বড়। আপনি এত বছর ধরে দেখছেন, মানে উনি কি আদ্যপান্ত এইভাবে সাদামাটা, অত্যন্ত সাধারণ? হ্যাঁ, উনি আমার চেয়ে 2 বছরের বড় কিনা আমি জানি না, আমার থেকে 2 বছর উপরে উনি পড়তেন। মানে আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকেছি সে বছর উনি বেরিয়ে যাচ্ছেন। তার আগেই ওনাকে চিনতাম, তাহলে পরেও তখন তো পরিচয়টা আরও বেশি দীর্ঘায়িত হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে। এবং বিশেষ করে সেই সময়টাতে ওই ট্রাম্প মুভমেন্টের সময় আমাদের লিডারশিপ তারা বেশিরভাগই অ্যারেস্ট হয়ে গিয়েছে সেই সময়কালে। তখন বুদ্ধদা বিমান বসু বাইরে ছিলেন, তিনি বাইরে থেকে সবটা আন্দোলন সংগঠন পরিচালনা করতেন। আমরা কয়েকজন যারা বাইরে, বুদ্ধদাও বাইরে ছিলেন সেই সময়টাতে। ফলে সে সময় কিছু কাজকর্ম, কিছু যোগাযোগ ইত্যাদিটা একটু বেশি হয়েছে। এবং ইউনিভার্সিটিতে থাকাকালীন তখন অনিল বিশ্বাসও ছিলেন সেই সময়টাতে, এবং অনিল বিশ্বাস, বুদ্ধ ভট্টাচার্য, ওরা খুবই ভালো সম্পর্ক দুজনকার। আর অনিল বিশ্বাস আমার একেবারে বুজম ফ্রেন্ড। ফলে আমাদের এই সবটা মিলিয়ে আমাদের একটা নিজস্ব ভালো লাগার জায়গা তৈরি হয়েছিল। বুদ্ধদা সাদামাটা ঠিক এইরকমই, এই সাদা ধুতি পাঞ্জাবি, বা তার আগে কখনো পাজামা পাঞ্জাবি, এই মানে বুদ্ধদার ড্রেস ছিল। সমস্তটা থাকা সত্ত্বেও একটা পার্সোনালিটি, একটা সকলের থেকে আলাদা করার মতন একটা তার চারিত্রিক বৈশিষ্ট্য, বা তার সাথে মিশলে পরে তার সমস্তটা মিলিয়ে অন্যের থেকে একটু আলাদা, এটা সে বরাবরই, তাকে দেখলে এটা সবসময় সেটা মনে হয়েছে। বুদ্ধবাবু প্রচুর পড়াশোনা করতেন, লেখালেখি করতেন, মার্কেজ, কামু, কাফকা, পৃথিবীর যত উন্নত মানের সাহিত্য তিনি চর্চা করেছেন। ভালো সিনেমা দেখতে ভালোবাসতেন, ভালো থিয়েটার দেখতে ভালোবাসতেন। মানে এই সাংস্কৃতিক দিকটা আপনাদের তো অত্যন্ত সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষ ছিলেন তিনি, সংস্কৃতির জগতের লোক। পড়াশুনো, নিজের বই লিখেছেন, কবিতার অনুবাদ করেছেন, এবং সমস্ত রকমের বিশ্ব সাহিত্য সেগুলো সম্পর্কে এ নিয়ে তো কারোর মানে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই বুদ্ধ ভট্টাচার্য সম্পর্কে। তার
এই সাংস্কৃতিক জগতে তার এই গভীরতা, তার বিভিন্ন বিশ্বের মানে খুবই বিশিষ্ট বই যেগুলো, সেগুলো নিয়ে বা এই দিকটা সম্পর্কে অনেকেই পরে জেনেছেন, কিন্তু এটা চর্চা তার একেবারে প্রথম থেকেই তার এই চর্চাটা ছিল। এবং আমাদের কাছে সে সুকান্ত ভট্টাচার্যর ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য, এটাও আমাদের কাছে কিন্তু বুদ্ধদাকে আমাদের কাছে একটা সমীহ, একটা ভালোবাসা, ভালো লাগার সাথেও একটা যে শ্রদ্ধা, এটা আমি অন্তত মনে করি তৈরি হয়েছে যে পরবর্তীকালে তার এই পড়াশুনো, তার এই নিজস্ব আলাদা একটা জগৎ, রাজনীতি করার পাশাপাশি এটাকে কখনোই কম গুরুত্ব দেয়নি কখনোই বুদ্ধ ভট্টাচার্য। এবং সেই কারণেই মানে তিনি যেমন মন্ত্রিত্বর দায় সামলিয়েছেন, তেমনি তার পাশাপাশি তিনি মায়াকোভস্কি অনুবাদ করেছেন। এই যে এটাই তাকে অন্যের থেকে আলাদা করে দিয়েছে, সমস্ত জায়গাটাকে মিলিয়ে নিয়ে বুদ্ধদাকে। দিদি, আপনি একজন জননেতার স্ত্রীও বটে, আপনি সিপিআইএম এর নেত্রী, পাশাপাশি সুভাষ চক্রবর্তীর আপনি স্ত্রী। সুভাষবাবুর সঙ্গে বুদ্ধবাবুর সম্পর্ক ছিল, আপনাদের বাড়িতেও উনি এসেছেন বলে শুনেছি। এই সব যে ব্যক্তিগত আলাপচারিতা, এটা নিয়ে যদি একটু বলেন। এটা বললাম তো যে এটা এত দীর্ঘদিনের, কি করে বলবো, ধরুন বছরের পর বছর আমরা ওই দীনেশ ভবন, যেটা এখন আমরা বলতাম বসন্ত কেবিনের বাড়ি, সেখানটাতে যুব অফিস, ছাত্র অফিস একসাথে রয়েছে। প্রতিদিন সন্ধেবেলা, প্রতিদিন দুপুরবেলা রোজ দেখা হচ্ছে, ঢুকছি বেরোচ্ছি, গল্প করছি, এবং কত রকমের গল্প, কত আলোচনা, কত সমস্যা, এই সমস্ত কিছু। এবং যে আমাদের এই সংগঠন পরিচালনার ক্ষেত্রে পার্টির যে টিম, ধরুন সেখানটাতে বুদ্ধদাও একজন সদস্য সেখানকার, ফলে বিভিন্ন সমস্যা নিয়েও তার সাথে কত সময় আলাপ আলোচনা করতে হয়েছে। আবার সাধারণভাবে ঠাট্টা, ইয়ার্কি, এগুলো তো বুদ্ধদা যে করতেন না, একেবারেই সাধারণ মানুষের মতন করতেন। আমাকে তিনি কোনো দিন আমাকে আমার নাম ধরে রমলা বলে ডাকতেন না, আমাকে চিরদিন বলতেন, কেন বলতেন আমি জানি না, রমলা চন্দর। কত জায়গাতে আমরা বাইরে, দিল্লিতে, মাদুরাইতে ছাত্র মিটিং, তারপরে সেসব জায়গাতে একসাথে আমরা গেছি, একসাথে থেকেছি, পার্টি কংগ্রেসগুলোতে, পার্টি কনফারেন্স, এইগুলো একটা মানে আমি একটু অতিরিক্তভাবে বেশি পেয়েছি। আমি ছাত্রতে দীর্ঘদিন থাকার ফলে এই জায়গাগুলোকে আর একটু বেশি বেশি করে তাদের কাছাকাছি আসার সুযোগ হয়েছে আমার। বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, দীনেশ মজুমদার, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, এই যে এদের যে টিমটা, পরবর্তীকালে এই টিমে অনিল বিশ্বাস এসেছে অনেক পরবর্তীকালে, কিন্তু এই যে টিমটা, এই টিমটার সাথে এদের টিমের সমকক্ষ আমি ছিলাম না, কিন্তু আমি এদের সাথেই থাকতাম। ফলে হচ্ছে মানে নীতি নির্ধারণের জায়গায় আমি থাকতাম না ঠিকই, কিন্তু থাকতাম এদের সাথেই। ফলে এদের প্রতিদিনের ঝগড়া, তর্ক, সমস্যা, ভালোবাসা, এদের এগুলো সব, হাসি ঠাট্টা, এর সবগুলোর সাথেই আমি খুবই ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। মার্কেজের একটি উপন্যাসের তিনি অনুবাদ করেছিলেন, যার বাংলা ভাষান্তর করে তিনি নাম রেখেছিলেন যে বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প। তো 2011-র আগে যেসব ঘটনা, বুদ্ধবাবু চেয়েছিলেন রাজ্যে কৃষির পাশাপাশি শিল্পও মাথা তুলে দাঁড়াক। তো সেই চাওয়াটা কি কিছুটা বিপন্নতা? আপনি কিভাবে দেখছেন? না, সে চাওয়াটা তো ঠিকই ছিল। আজকের এই যে মরুভূমি হয়ে গেছে পশ্চিমবঙ্গ, শিল্প নেই এখানটাতে, আজকে এত বেকারিত্ব, এত চাকরির দুর্নীতি, এই সমস্ত কিছু নিয়ে যেটা হচ্ছে, আজকে সেই সময়ে যদি বুদ্ধ ভট্টাচার্যের যে স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই জায়গাটাতে যদি করতে দিত, আজকে যদি সিঙ্গুর হতো, আজকে যদি নন্দীগ্রামের হাব হতো, তাহলে পরে আজকে সেখানটাতে অনুসারী শিল্প থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্য দিয়ে যে নতুন একটা জগৎ তৈরি হতো কাজের, সেই জায়গাটাকে তো ধ্বংস করে দিল, সেই জায়গাটাকে তো করতে দিল না। এবং এটা করতে না দেওয়ায়
কি ক্ষতিটা হয়েছে আজকে পশ্চিমবঙ্গ বুঝতে পারছে, যত দিন যাবে তত তারা বেশি করে বুঝতে পারবে। আপনি বলছেন বুদ্ধবাবু শিল্প করলেও অমর থাকতেন, না করেও তিনি অমর থাকবেন, এবং অবশ্যই আমরা দেখছি যে প্রত্যেকে বলছেন তাদের হৃদয়ে থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য। কারণ হ্যাঁ, এটা যারা বুঝতে পারবে, বুঝবে যারা, যে এই পশ্চিমবঙ্গকে আজকে তার অর্থনৈতিক অবস্থা, বেকার ছেলেমেয়ের চাকরি, শিক্ষা, এই সমস্ত যেটা বামফ্রন্ট সরকার, জ্যোতিবাবুর সময়কাল থেকেই যে বামফ্রন্ট সরকারের তার যে মূল লক্ষ্য, যে লক্ষ্য নিয়ে বামফ্রন্ট সরকারের, সেই জায়গাটা মানুষের, গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের অভাব অভিযোগ সমস্যা কতটা দূর করা যায়। কেন্দ্রের যে সরকার ছিল তারা বেশিরভাগ সময়টাই তারা সেখানটাতে এক অসহযোগিতা করেছে, বামফ্রন্ট সরকার এখানে ছিল বলে। শিল্পের যে জায়গাটায় যখন যাচ্ছে, সেই জায়গাটায় যারা আটকে দিয়ে দিল, আজকে কি তারা আনতে পেরেছে কোনো শিল্প? তারা তো পারেনি। কিন্তু এটা করতে দিল না, যে এই না করতে দেওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা যেমন মানে বুদ্ধ ভট্টাচার্যের তার নিজের মধ্যে সেই যন্ত্রণাটা বা তিনি অনুভব করেছেন, সারা রাজ্যের বা যারা বাম মনস্ক মানুষ শুধুমাত্র নয়, যারা আজকে তারা বুঝছে যে একটা শিল্প না আসার ফলে আমার রাজ্যের কি ক্ষতিটা হয়ে গেছে। বুদ্ধবাবু প্রকাশ্য সভায় 2011 বছর কয়েক আগে থেকে বলতেন যে জোর করে আমরা জমি নেব না। কমিউনিস্টদের শেখাতে হবে নাকি যে এইভাবে জোর করে নেওয়া যাবে না? তো তারপরেও আমরা দেখেছি যে আন্দোলন এবং রাতের আঁধারে অনেক উৎপাত। এটা তো জানেন আপনারা সকলেই যে বামফ্রন্ট সরকারকে উৎখাত করার যে ষড়যন্ত্র, একটা বৃহত্তর ষড়যন্ত্র যেটা, সেটা থেকেই এটাকে ধীরে ধীরে কিভাবে বামফ্রন্টের জনপ্রিয়তাকে হ্রাস করানো যায়, কিভাবে মানুষের কষ্ট ইত্যাদির জন্য বামফ্রন্টই দায়ী, এই বিষয়টাকে কতটা প্রচার করা যায়, কত রকমের বিজ্ঞাপন, কত রকমের সাহায্য এটা করার জন্য। যদি বুদ্ধ ভট্টাচার্য সেখানটাতে একটু কঠিন হতে পারতেন, একটু কঠিন সিদ্ধান্ত নিতে পারতেন তিনি সিঙ্গুরের প্রশ্নে, হয়তো তখন দেখা যেত যে অবস্থাটার একটা পরিবর্তন তখন হয়ে যেতে পারত। আর জমি নেওয়ার প্রশ্নে তো সরকার বলেছে যে কেউ জোর করে জমি নেয়নি, কাউকে দিয়ে তারা বলাতে পারেনি যে জোর করে জমি নিয়েছে। বামফ্রন্ট সরকার জোর করে জমি নেবে? যারা তার এই রক্তাক্ত মুখের ছবি এঁকেছিল, নর খাদক বুদ্ধ, এরকম সমস্ত প্রচার হয়েছিল, অন্তত বুদ্ধবাবু চলে যাওয়ার পরে তাহলে কি তাদের সামনে এসে ক্ষমা চাওয়া উচিত? এটা দেখুন, রাজনীতিতে অনেক কিছু হয়, রাজনীতিতে এগুলো তো তাহলে তো ওই রকম হবে, অম্বিকেশ মহাপাত্রর মতন অ্যারেস্ট করে নিয়ে চলে যেতে হয়। কেউ যদি আমার পছন্দের বাইরের কোনো কাজ করে তাহলে পরই, সরকারের পছন্দের বাইরে করলে পরে। সেটা তো নয়, সে যারা তখন এঁকেছে তারা লজ্জা পাবে, তারা লজ্জা পাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের যে চেহারাটা হয়েছে, সেই চেহারাটা বহু মানুষ, আপনারা তো মিডিয়ার মানুষ, আপনারা মানুষের কাছে ঘুরে দেখবেন, অনেকে বলবে যে এর থেকে বাম জামানায় ভালো ছিলাম, একথা বলতে শুরু করেছে। এত দুর্নীতি, তোলাবাজি, অত্যাচার, শাসানি, এত দাদাগিরি, এত মেয়েদের প্রতি অত্যাচার, শিক্ষার ক্ষেত্রে নৈরাজ্য, বিশেষ করে চাকরি নিয়ে মন্ত্রীরা জেলে, রেশন দুর্নীতি, মানে সমস্তটা নিয়ে মানুষ এমন একটা জায়গায় আছে, তাদের মাথায় আসছে যে এটা এর থেকে বামফ্রন্ট সরকার ভালো ছিল। জ্যোতি বসুর সরকার, বুদ্ধ ভট্টাচার্যের সরকার, তারা যে সত্যিকারে মানুষের জন্য কাজ করতে চেয়েছিল, এ সম্পর্কে মানুষের যে খুব একটা দ্বিধা আছে তা কিন্তু নয়। এই যে রাজ্য সরকার বুদ্ধবাবুকে বলছে গান স্যালুট রাষ্ট্রীয় মর্যাদায়, এ তো কিছুটা হাইজ্যাক করে নেওয়া, মানে আপনাদের থেকে বুদ্ধবাবুকে ছিনিয়ে নিয়ে। বুদ্ধ ভট্টাচার্যকে আমাদের থেকে ছেনাবে কে? কে ছিনিয়ে নেবে বুদ্ধ ভট্টাচার্যকে? আপনি কিভাবে দেখছেন? বুদ্ধ ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ছিল। বুদ্ধ ভট্টাচার্য আমার পার্টির নেতা, এখনো এই পার্টির নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে তো ছিনাবে কে? কমিউনিস্ট পার্টির কাছ থেকে ছিনাতে পারে না। আমি জানি না, সে এতদিনের 11 বছরের একজন মুখ্যমন্ত্রী, সে গান স্যালুট তো দেওয়া উচিত। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়ে পাবে না, গান স্যালুট পাবে না? আমরা দেখেছি রাজ্য সরকার বিশিষ্ট যারা চলে যান তাদেরকে নিয়ে একটা শোক মিছিল চেষ্টা করে তারা। এটা হচ্ছে পাপস্কালন, অন্যায় করেছে, সেই অন্যায়ের কিছুটা মেকআপ করা যায় কিনা সেই চেষ্টা করা। আমাদের ভাববার কিছু নেই, বা এই অগণিত পার্টি কমরিদের, পার্টি সমর্থকদের এটা মনে করার কোনো কারণ নেই যে বুদ্ধ ভট্টাচার্যকে ছিনিয়ে নিয়ে চলে গেল, বরং এটা তো তার প্রাপ্য সম্মান। যখন বুদ্ধবাবু বাড়িতে একদম 19 সালের পর থেকে ওনাকে প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি,
তখন উনি কিন্তু খবরাখবর সমস্ত কিছু রাখতেন। তখন কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ হওয়া সম্ভব ছিল? হ্যাঁ, যোগাযোগ তো হতো, কারণ বুদ্ধ ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য আমার ক্লাসমেট, আমরা একসাথে কলেজে পড়াশুনো করেছি। আবার ট্র্যাজেডি হলো যে ওদের বিয়ে হলো যেদিন, সেদিন আর আমি বিয়েতে যেতে পারিনি, কারণ আমি তখন পিজি হাসপাতালে ভর্তি, আমি সদ্য মা হয়েছি, ফলে আমি বিয়েতে যেতে পারিনি। তা যোগাযোগ তো হতো, আর তো কমরেডরাই তো অসুস্থ হলো যখন হাসপাতালে যাওয়া, ওরা তা ওর মেয়ে তার সাথে যোগাযোগ রাখা ইত্যাদি, তা সে সমস্ত তখন ছিল। তার পরবর্তীকালে খবরাখবর সবটাই পেতাম। ইচ্ছে ছিল বুদ্ধদা এই যে অসুস্থ হয়ে লাস্ট অসুস্থ হয়ে উডল্যান্ডস থেকে যখন বাড়ি গেলেন, খুবই ইচ্ছে ছিল একদিন আমি একটু যাব দেখা করতে, কিন্তু ওই টিনফেকশনের ভয়টা থাকে বলে তখন আমি সেটা থেকে একটু বিরত হলাম। যে আসবো করেও আমি গেলাম না, খুব খুব খারাপ লাগছে আমার, যে আমি সাহস করলে একটু গেলেই পারতাম। কথাবার্তা তো বুদ্ধদা তো সত্যি কথা বলতে কি এইটাই সবচেয়ে কষ্ট লাগে, যে মানুষটা বই ছাড়া থাকতে পারে না, সেই মানুষ তাকে বই পড়তে পারেনি, তাকে পড়ে শোনাতে হতো। এর থেকে ট্র্যাজেডি আর কি হতে পারে? খুব কষ্ট এইখানটাতেই। এমন কোনো নিশ্চয়ই ঘটনা আছে যেটা আপনি বলতে পারেননি, সেটা নিয়ে কোনো আফসোস? না, সে কোনো আফসোস নয়। তো কত বুদ্ধদার, আমরা দিল্লিতে গেলাম, আমাদের মিটিং হচ্ছে দিল্লিতে, সেখানে পার্টির সমস্ত পলিটব্যুরোর সদস্য তখনকার পি সুন্দরাইয়া হচ্ছেন ছাত্রের দায়িত্বে, আমাদের ওখানে ছাত্রদের পার্টি ক্লাস হচ্ছে, তা সেখানটাতে বুদ্ধদাও আছেন, বুদ্ধ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, বিমান বসু, সুভাষ চক্রবর্তী, আর অল ইন্ডিয়ার যারা আর কি এখন এই প্রকাশ, তারপরে সীতারাম তখনও যাওয়ার মতন সুযোগ না, সীতারাম তখনও বাচ্চা, আর এই সব আরও যারা বেবি, ওরা সব বেবি, এরা সব। তা সেই সময়কালের সেই পার্টি ক্লাসে সেখানটাতে বুদ্ধদার পক্স হয়ে গেল, বুদ্ধদা দিল্লিতে, সবাই তো যার যার চলে গেল, আর বিমানদা, সুভাষ চক্রবর্তী, আমরা থেকে গেলাম ওখানে বুদ্ধদার ওখানটাতে। ওকে তখন এই 4 নম্বর অশোকা রোড আমাদের পার্টি অফিস, ওখানটাতেই থাকার ব্যবস্থা ছিল, সেই সব থাকলাম, সেই সব গেল। আপনি কোনো বকাঝকা করেছেন বা উনি আপনাকে বকাঝকা করেছেন স্নেহশীল হিসেবে? বকাঝকাটা কখনো সেরকম কিছু হয়নি, বকাঝক না। একটা কথা আমার মনে আছে, যদিও পরবর্তীকালে বুদ্ধদাও পাজামা পাঞ্জাবি পরতেন, এইটা আমার মনে আছে একটা, তখন সবে বোধহয় সুভাষ চক্রবর্তী মন্ত্রী হয়েছেন, আমাকে একদিন বুদ্ধদা ডেকে বলল যে রমলাচন্দর, তুমি একটু সুভাষবাবুকে বলো তো ওই পাজামা পাঞ্জাবি পরে যেন রাইটার্সে না আসে, কত বাইরের লোকজন আসে, সব ভাবে বুঝি নাইট ড্রেস পরে আসছে। তা এইটা আমাকে বলেছিল, তা আমি ওকে কথাটা বলেছিলাম, তা প্রথম মানিনি, পরবর্তীকালে দেখেছি আমি যে পাজামা পাঞ্জাবি পরে রাইটার্সে আর যেত না, ধুতি পাঞ্জাবি, পরবর্তীকালে প্যান্ট শার্ট পরতো। আর বুদ্ধদা বরাবর ধুতি পাঞ্জাবিটাই পরে গেল। বিশেষ কিছু খেতে ভালোবাসতেন বা এই ধরনের? না, বুদ্ধদা তো খেতে ভালো, যদিও বুদ্ধদা খুব পরিমিত খেতেন, আর বুদ্ধদার সমস্ত কিছুই একটু পরিমিত ছিল, সব বিষয়টাই পরিমিত ছিল, ঠাট্টা হাসি ইয়ার্কি থেকে শুরু করে সবটাতেই একটু অন্যের সকলের থেকে যে একটু আলাদা, এই আলাদাটা তার সেই যখন অল্প বয়স একেবারে সেই সময়কাল থেকেই এরকম ছিল, কিন্তু তার জন্য কোনো বাহুল্য ছিল না, খাওয়া দাওয়া সমস্ত কিছুতেই সাধারণ মানুষের মতনই একেবারেই। আপনার কখনো মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই সিদ্ধান্তটা না নিলেও পারতেন? দেখো, আজকে আমি কোনো বিতর্কের জায়গায় যেতে চাই না, যাওয়া উচিত হবে না বোধহয়। বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেছেন, তার দেখানো রাস্তা আছে। এখন যারা পার্টির নেতৃত্বে আছেন, যুব বলুন, ছাত্র বলুন, বা দলের যারা রাজ্যের দায়িত্বে আছেন, আপনি কতটা আস্থাশীল, কতটা আপনি আশা করেন? আস্থা তো রাখতেই হবে, এবং আমাদের
কমিউনিস্ট পার্টি এটা হচ্ছে একটা প্রবাহের মতন। আগে যারা ছিল তাদের ভাবনা চিন্তা আদর্শবোধ সমস্তটা তো একইভাবে সঞ্চারিত হচ্ছে প্রবাহের। কাজে বুদ্ধ ভট্টাচার্যের তারা যে জায়গাটা ছেড়ে চলে গেছে সেই প্রবাহের আজকের যারা তারা সেই প্রবাহের মধ্যেই আছে। কাজেই এর থেকে সরার কোনো জায়গা নেই। একই জায়গাটাতে কেউ একটু বেশি বুঝতে পারে, কারোর প্রকাশভঙ্গি একটু আলাদা থাকে, কেউ আবার তার থ্রোটা অন্যরকম হয়, কিন্তু মূল সুরটা বাঁধা আছে তো একই জায়গায়। আপনারা যখন আন্দোলন করেছিলেন তখন কিন্তু দেশে এত মৌলবাদের অত্যাচার, এই যে পাশের রাজ্য বাংলাদেশে আমরা দেখছি, আমাদের দেশেও দেখছি যে আমরা ওরা যে তফাৎ, এইটা কিন্তু এখন কিছুটা হলো বেড়েছে। মানে এখন কি কিছুটা আরো বেশি বড় চ্যালেঞ্জ? অবশ্যই আজকে সাম্প্রদায়িকতাটা একটা বড় চ্যালেঞ্জ এখানটাতে। আমাদের ধরুন ছাত্রাবস্থায় আমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইটা করতে হয়েছে। আমরা জন্মেই মানে ছাত্র আন্দোলনে জন্মেই ভিয়েতনাম থেকে হাত ওঠাও, আমরা কিউবাকে ঘিরে রেখেছে আমেরিকা, তার বিরুদ্ধে স্লোগান দিতে হয়েছে মার্কিন ফাউন্ডেশনের বিরুদ্ধে। তারপরে ভারত মহাসাগর থেকে আমেরিকা হাত তোলো। আজকের আক্রমণটা আরো অনেক বেশি। আজকের আক্রমণ, আজকের যারা আন্দোলন সংগ্রাম করছে, সাম্রাজ্যবাদ, আজকে পুঁজিবাদ, তার যে বিস্তার, তার বিকাশ এবং সেই ক্ষেত্রে তার নতুন নতুন যে পথ নতুনভাবে এগোচ্ছে সে, এবং এই যে অর্থনৈতিক উদারবাদ, এটা আজকে আরও বেশি বেশি করে এই সমস্ত পুঁজিবাদকে তার ব্যবস্থাপনাটাকে আরও কঠিনভাবে উপস্থাপিত করে মানুষকে সরাসরি যে আঘাতটা করছে। শুধুমাত্র কমিউনিস্টদের মধ্যেই নয়, শুধুমাত্র রাজ্যে নয়, কার্যত গোটা দেশের কাছে অত্যন্ত শোকের দিন। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি প্রয়াত হয়েছেন এবং তার সম্বন্ধে বললেন বর্ষিয়ান সিপিআইএম এর নেত্রী রমলা চক্রবর্তী। কথা প্রসঙ্গে অনেক কথা আমরা জানতে পারলাম। সমাজ পরিবর্তন কিভাবে হতে পারে সেই দিক নির্দেশও তিনি দিলেন। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, NKTV বাংলা।